নমস্কার, সুখী পরিবার চ্যানেলের আরেক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম যে আমার বাচ্চাকে আমি কীরকম পুষ্টিকর খাওয়াই। তো সেটা ভিডিওটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি। আমি চাইছি একেবারে সকাল থেকে রাত পর্যন্ত কি আমি আমার বাচ্চাকে খাওয়াই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এখন সন্ধেবেলা, এখনও তো রাত হয়নি, তো আজকে একটা ভিডিও তো আপলোড করতেই হবে তোমাদের জন্য। তো সেই ভিডিওটা তো এখনও কমপ্লিট হয়নি। তো ভাবলাম চলো আমি আমার মা হওয়ার এক্সপিরিয়েন্স, আমি কি মা হওয়ার পরে কি অসুবিধার মধ্যে দিয়ে আমি গেছি, এইসব আমি তোমাদের সাথে শেয়ার করি। এই তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে একবার উঠতে হলো। আমার মেয়ে খুব দুষ্টু করে বেড়াচ্ছে, এখন ওকে ছেড়ে দিয়েছি নিচেতে। আজকে ওকে খাটে থেকে ও আবার পড়েই যেত, তাই ওকে আমি নিচে ছেড়ে দিয়েছি। ও হামাগুড়ি খাক বাবা, আর আমি একটু শান্তিতে কথোপকথন করতে পারবো। ওপরে থাকলে একটা চিন্তা, এই পড়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি কনসেপ্ট করি 2023-এর এরম ডিসেম্বর নাগাদ, 25-26 এরম ডিসেম্বর, আমার ডেটটা মনে নেই। তো প্রেগনেন্সির পরে তো মুড সুইং, রাগ, এটা সেটা হতেই থাকতো। তো অনেক রকম কষ্টও হতো। যেমন আমার থেকে খুব লোয়ার পোর্শনে, পেটের লোয়ার পোর্শনটা খুব ব্যথা হতো। এমন ব্যথা হতো যেন মনে হতো এক্ষুনি ডেলিভারি পেইনই হচ্ছে, ডেলিভারি হবে আজকালের মধ্যে। তো এরকমের জন্য আমি 4 থেকে 5 বার হসপিটালে গেছিও। আমি গভর্নমেন্ট হসপিটালে চেক আপ করাচ্ছিলাম আমার। তো সেখানে গেছিও, বারবার আমাকে সেখান থেকে আবার ফেরত দেওয়া হয় যে এটা ফলস পেন হচ্ছে। তো পরে জানতে পারি যে আমার যে বেবি ওয়েটটা সেটা অনেকটা না, মানে নর্মাল ওয়েটে একটু বাড়ছিল। তো বেড়ে গেছিলো বলে আর কি ব্যথাটা হচ্ছিলো, কিন্তু আমার ডাক্তারে বলে দিয়েছিলো যে আমার নর্মাল ডেলিভারি হবে, আমার কোনো রকম কোনো অসুবিধা ছিল না। তো আমার বেবির ওয়েট ছিল 3 কিলো 300 কি 400 এরকম, আমার ঠিক পরের ওয়ার্ডটা মনে নেই। 3 কিলো হয়েছিল এটা মনে আছে। তো 3 কিলো হয়েছিল। তো বেবি হওয়ার দিনও আমার একটা স্টোরি আছে। যেমন ধরো, আমার যে ডেটটা দেওয়া হয়েছিল যে এই ডেটে ওর ডেলিভারি, তো আমার সাধারণত ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে হয়ে থাকে যে আগে বাচ্চা হয়ে যায়। তো আমিও সেটা ভেবেছিলাম, সবার কথা শুনেছি হয়তো আমার আগে হবে, কিন্তু না, আমার একেবারে 10 মাস 10 দিন কমপ্লিট করেছিল। তো কমপ্লিট হওয়ার পরে যেদিন আমার ডেলিভারি ডেট দেওয়া আছে 10 দিন 10 মাস হিসাব করে, সেদিন আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসা হয়। তারপরেও আমাকে ডাক্তার চেক আপ করে বললো যে হয়তো পরের হপ্তাহে হবে, এই হপ্তাহে হবে না। তো সেই দিন রাতের থেকে আমার খুব পেন শুরু হয় লোয়ার পোর্শনে। যেমন পিরিয়ড হওয়ার আগে আমাদের ব্যথা হয় না, ঠিক সেরকম ধরনের পেন হচ্ছিল। তো আমি অতটা ভাবিনি। আমি ভাবলাম যে চলো, এরকম ব্যথা তো প্রায়ই হতে থাকে, ফলস পেনই হচ্ছে। তো 1 সপ্তাহ মতো আমি হসপিটালে ভর্তি থাকবো এটাই ভেবে গেছিলাম। তো তার পরের দিন ব্যথাটা বাড়তে অনেকটা বাড়তে থাকে। আমি প্রায় 5 বার তো হবেই কমসে কম ডেলিভারি রুমে ঢুকেছি, বেরিয়েছি। আমাকে ওখান থেকে একবার বার করে দেওয়া হচ্ছে যে আজকে হবে না, যাও নিয়ে যাও। আর এদিকে জেনারেল ওয়ার্ডের নার্সরা বলছে তোমরা এখানে রেখো না, রিস্ক নিয়ে যখন তখন হতে পারে, তোমরা ওখানে পাঠিয়ে দাও। তো আমি হুইল চেয়ারে মাঝামাঝি সেশনে ছিলাম। তো যাই হোক করে আমার তাড়াতাড়ি আমার কোলে এলো। তো যারা বলে না যে নর্মাল ডেলিভারিতে খুব একটা ব্যথা হয় না, কষ্ট হয় না, সিজারেই বেশি কষ্ট, আমি বলো সিজারের থেকে নর্মালে বেশি কষ্ট, কারণ এত যন্ত্রণা সহ্য করতে হয়। তারপরেও যে তোমার নর্মাল ডেলিভারিতে যে কোনো রকম স্টিচ হয় না, সেলাই হয় না তা নয়, এতেও সেলাই হয়, নর্মালেতেও সেলাই হয়। আর ওই যে সেলাইয়ের যে যন্ত্রণাটা প্লাস নর্মাল ডেলিভারি হওয়ার যন্ত্রণাটা, সেটা মারাত্মক। তো আমার তো প্রায় 4 মাস ধরে ওই যন্ত্রণাটা ছিল। এমনি সুস্থ হয়ে গেছিলাম, হাঁটাচলা করতে পারছিলাম, কিন্তু যন্ত্রণাটা ছিল। তো যাই হোক, এবার আসি মা হওয়ার পরের জার্নিতে। তো মা যখন হলাম তখন প্রথম দিকে আমার যে ব্রেস্ট ফিডিং, আমাকে বলেছিল 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাবে। তো ভালো মতনই আমার দুধ ছিল, যেটাও খেতে পাচ্ছিল। তো কি জানি হঠাৎ করে এরকম ষষ্ঠী পুজোর হওয়ার ঠিক আগের মুহূর্তটা করে তো আমার দুধ ও পাচ্ছিল না। মেয়ে আমার খুব রোগা হয়ে যাচ্ছিল, কেন হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। তো একদিন আমার মা জিজ্ঞেস করলো, আমার মা মনা বলে দেখে যে হ্যাঁ রে মনা, তো দেখ তো একদিন একটু সাকার কিনে এনে তুই ওটা পাম্প করে দেখতো যে দুধটা তোর কতটা পরিমাণে আসছে, ঠিক একবারেও কতটা দুধ পাচ্ছে।
তো তখন আমি অর্ডার করি এই জিনিসটা এইখানটায় তোমার ওই এটা লাগিয়ে সাকিং এরম করে, আর এর তলায় একটা বোতল ছিল, যেমন আমরা যেটা ফিডার বোতল হয় ওই ফিডার বোতলটাই লাগানো যায়, সব রকম ফিডার বোতল, মানে তুমি বাজার থেকে যে কোনো ফিডার বোতল কিনলে এতে সিস্টেম মানে ফিট হয়ে যাবে, এরকমই সিস্টেম এটা। তো ওটা লাগিয়ে আমি এটা দিয়ে পাম্প করার পরেও দুধ দেখলাম যে 10 ml-ও ঠিক মতো হচ্ছে না, আমার তারপরেই 10 ml পাচ্ছে না একবারের ব্রেস্ট ফিডিংয়ে। তো আমি তো খুব মানে আপসেট হয়ে যাই যে কী হবে, মেয়েকে কী খাওয়াবো, আমাকে তো ব্রেস্ট ফিডিং ছাড়া কিছু করাতেই বারণ করেছে। ডাক্তারের সাথে কনসালটেশন করি, ডাক্তারকে ফোন করি, করাতে তখন ডাক্তার আমাকে নান প্রোর কথা বলে, তখন থেকে আমি ফর্মুলা মিল্কটা খাওয়াই। তারপরে 1 মাস এরকম দুধ খাওয়ানোর আমার ব্রেস্ট ফিডিংয়ের প্রবলেম হয়েছিল। তারপরে আমি জানতে পারি যে এই প্রবলেমটা সাধারণত মায়েদের হয়, ওরা আর কি মানে বাচ্চা টানার পরেই মানে শরীর আর কি জানতে পারে যে কতটা দুধ লাগবে, তখন বাচ্চার দুধ তৈরি হয়। তো পরে আমি আবার ব্রেস্ট ফিডিংয়েই ফিরে যাই। আর ব্রেস্ট ফিডিং যখন আমার কম হচ্ছিল, তো এইটা আমাকে খেতে বলেছিল, এইটা যেটা খেলে আমার পরিমাণে দুধ হবে। তো তারপরে আমি ফর্মুলা মিল্কটা কমিয়ে দিই, একদম বন্ধ করি না। ফর্মুলা মিল্কটা আমি যেমন দিতাম রাত্রেবেলায়, দুপুরবেলায়, এই 2 টাইমটা। তো এইটা খাওয়ার পর থেকে যাতে মায়ের দুধ ঠিকঠাক হয়, তো সেই জন্য আমাকে এটা দিয়েছিল। এটা খাওয়ার 2 সপ্তাহ পর থেকে আমার তারপরেই দুধ খেয়ে ঠিকঠাকভাবে ওর পেট ভরছিল। কিন্তু তবুও আমি যেহেতু ফর্মুলা মিল্কটা খাওয়াচ্ছিলাম, ওর ভালো লেগে গেছিলো টেস্টটা, ওটা এত টেস্টি ছিল দুধটা। তো ওটাও ছাড়তে চাইছিল না, ওটা খেত। যেমন আমি ওটা অভ্যেস করাইনি, কিন্তু ওটা খাওয়াতাম, যেমন সকালবেলায় খাওয়াতাম, দুপুরবেলায় খাওয়াতাম, রাতের বেলায় খাওয়াতাম, 3 টাইম দিতাম। আর বেশিরভাগ সময় ও আমার দুধই খেত, ব্রেস্ট ফিডিং করতো। তো এই ছিল। তো আমারও তখনকার যেমন মায়েদের মনে হয় যে দুধ পাচ্ছে না, এটা আমারও তখন হয়েছিল। এটা নিয়ে ভাবনার কিছু নেই। এটা হয় কি, একটা মায়ের শরীরে যে একটা বাচ্চা কতটা দুধ খাবে, তার খিদে কতটা বাড়ছে কমছে, সেই অনুপাতে বডি দুধ তৈরি করে। তো যখন বডি জানতে পারবে যে তা বাচ্চার এতটা দুধ লাগবে, তখন বাচ্চার দুধ আপনি দুধ ঠিকঠাক হবে। তো এই কারণেই আমার হয়তো দুধটা কম হচ্ছিল। তো যেহেতু মায়ের মন তো চিন্তা হয়, তাই আমারও একটা চিন্তা হয়েছিল, আমিও একটু টেনশন করছিলাম। তো যাই হোক, প্রবলেম সলভ হয়েছিল। তারপর 1 মাস মতো ঠিকমতো আমার থেকে দুধ পায়নি, তারপরের মাস থেকে ওর ব্রেস্ট ফিডিংটা ঠিকঠাক হচ্ছিল। তো এবার শুরু হলো যখন ওর অন্নপ্রাশন হলো। অন্নপ্রাশনের পর ওর খাওয়া একটা নতুন টেস্ট আমি দিচ্ছিলাম, যেমন ভাত ডাল আমরা এইসব খাওয়াই, তো ওই টেস্টটা ও ঠিকমতো নিতে পারছিল না, ওর ভালো লাগছিল না। তো তো যেহেতু আমার সাথে এই ব্রেস্ট ফিডিং নিয়ে এই প্রবলেমটা হয়েছিল, তো সেজন্য আমি ভেবেছিলাম যে এবারে যদি ভাত ডাল তরকারি ওর মানে খাওয়ার নতুন টেস্টটাও নিতে না পারে, তবু আমি হার না মেনে স্যারেলাক্স ধরাবো না, আগের মতো নেন। তো স্যারেলাক্স ধরাই অনেক দিনই হলো। তো এই যে আমার তাথই লাস্ট পর্যন্ত নিয়ে আসতেই হলো, এবার কান্না শুরু করে দিয়েছে, আর থামতে চাইছে না। তো যেটা বলছিলাম, আমি ওই জন্য ভেবে নিয়েছিলাম যে প্রথম দিকে আমি হার মানবো না, ওকে নানা রকম খাবারের টেস্ট আমি দেওয়াবো। তো প্রথম ও খেতে চাইতো না, তবে এখন ও খাওয়াটা ঠিকঠাক করছে। মানে ওর নানা রকম, ওর একটা প্রবলেম কি, ও একই জিনিস, ও শুধু নয় সব বাচ্চাদেরই প্রবলেম, হয়তো এটা আমরা মায়েরা বুঝতে ভুল করি। আমাদের যেমন যদি শুধু প্রতিদিন একটা আলু সেদ্ধ ভাত সবসময় দেওয়া হয়, আমরা কি পছন্দ করবো সেটা? অবশ্যই না। তো সেটাই আমার প্রবলেম হচ্ছিল। আমি যেমন ওকে যখন, মা এটা কেন না মা, ভালো মা, আমার ঘর গোছানো আছে, বেচিও না, তুমি এটা নাও, এটা নাও। তো ডাক্তারে আমাকে একটা চার্ট দিয়েছিল, ডায়েট চার্ট অনুসারে ওকে বলেছিল প্রথম দিকে, মানে আমি বলছি 7 মাসের কথাটা, হ্যাঁ, যখন ওর অন্নপ্রাশন হয়, এখন ওর চলছে 9 মাস। তো 7 মাসে যখন ডাক্তার বলেছিল একটা ডায়েট চার্ট অনুসারে যে প্রথমে কয়েকটা রাঙা আলু, একটু ভাত এরকম খাওয়াবেন। তো আর সবজিটা একটু দিতে পারেন, তাও সবজির মধ্যে লিমিট দেওয়া ছিল। আমার চ্যানেলে এই চার্টটা আপলোড করা আছে, চার্টের ভিডিও একটা দিয়েছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। তো ওইটা খাওয়াচ্ছিলাম, ওর ভালো লাগছিল না, শুধু রাঙা আলু ভাত, ওর ভালো লাগে কি? তো এখন আমি কি করি,
এখন আমি রাঙা আলু দিই, একদিন একটু রাঙা আলু দিয়ে দিলাম, একদিন একটু সবজি বা যে কোনো সবজি, আমাদের ঘরোয়া যে কোনো সবজি, যেমন কুমড়ো দিই, পছন্দ করে, কুমড়ো দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে আমার দাদা। এসো। তো তো এই ওকে আমি কি খাওয়াই এই নিয়ে অনেক রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আবার কালকে নেক্সট ভিডিও আসছে এটা নিয়ে। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো, আমি আমার দাদুকে কী খাওয়াই, কীরকম পুষ্টিকর খাবার খাওয়াই সেটা নিয়ে আমি রোজের ভিডিও দিই। 7 মাসে কী খাওয়াতাম, 8 মাসে কী ধরানো নতুন কী খাবার দিলাম, আবার 9 মাসে কী নতুন খাবার চালু করবো, এসব নিয়ে আপডেট আমি দিতে থাকি। তো এই ছিল, আরও এখনও মাদারহুডটাকে এনজয় করা এখনও বাকি আছে, সবে তো শুরু। তো দেখছো এটা কত দুষ্টু, দেখছো কত দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। পড়ে যাবি, আজকে আবার খাট থেকে পড়েই যেত, একদিন পড়ে গেছিলো, পড়ে ওই ছোটো দুটোকে একেবারে কেটে গেছিলো, ছোটো দুটো ছোট্ট একটা কুটকি রাত হয়েছে, কুটকি এই জাতটা গিয়ে এরপরে ঠোঁটে কেটে গেছিলো। আজকে ভাগ্যিস আমি ছিলাম, বেঁচে গেছে। তো কথার মধ্যে দিয়ে তো এত কিছু শেয়ার করা যায় না। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আমি সত্যিই জানি না যে ইউটিউবে কিভাবে ফ্রন্ট ক্যামেরায় এসে কনভারসেশন করা যায়, এটা আমার প্রথম কনভারসেশন ছিল তোমাদের সাথে। তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আমাকে, আমাকে কমেন্টের মধ্যে দিয়ে তোমরাই শিখিয়ে নাও যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, বা আমার থেকে কিছু জানতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটার উত্তর দেবো। তো আজকের মতো এইটুকুনি, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না।